স্টুডেন্ট, তোমাদের মাধ্যমিকের পরীক্ষার 2022-এর জন্য ভূগোলের আজকে একটা সাজেশন দিয়ে দিচ্ছি। তোমাদের বিভাগ গ এবং বিভাগ ঘ এর জন্য এই প্রশ্নগুলো করলে দেখবে অনেকটা কমন পাবে। আর এটা পিডিএফ আকার দেওয়া থাকবে, যাদের দরকার হবে তারা সেখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর একটু শুনে নেবে, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না। দেখো, বিভাগ গ 3 নাম্বার থাকে। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 6 12 নাম্বার। প্রথমে দেখো 3.1 বার্গসুন কি? বার্গসুন কথাটি জার্মান শব্দ থেকে এসেছে, যার অর্থ মাউন্টেন ক্লেফট বা পর্বত ফাটল। ফরাসি ভাষায় বার্গসুনকে রিমাই বা RIMAY রিমাই বা রিমেই বলা হয়। পর্বতের খাড়া ঢাল দিয়ে হিমবাহ নামার সময় প্রবল হিমরাশির টানে পর্বত গাত্র ও হিমবাহের মধ্যে গভীর ও সংকীর্ণ ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলকে বার্গসুন্ড বলে। অথবা দেখো, তীক্ষ্ণাগ্র বদ্বীপ কিভাবে গঠিত হয়? সমুদ্রের দিকে করাতের দাঁতের ন্যায় তীক্ষ্ণ অগ্রভাগের মতো প্রসারিত বদ্বীপকে তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাসপেট বদ্বীপ বলে। লাতিন শব্দ কাসপেটের অর্থ তীক্ষ্ণ। এই কাসপেট স্পিড ধারাবাহিকভাবে সমুদ্রের দিকে বিস্তৃত হয়ে ক্রমশ ত্রিকোণাকার আকৃতি ধারণ করে তীক্ষ্ণাগ্র বদ্বীপ সৃষ্টি করে। এবারে নদী বিভাজিকা কি? যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত 2 ভাগ ততোধিক নদী অববাহিকা বা নদী গোষ্ঠীকে পৃথক রাখে, সেই উচ্চভূমিকে নদী বিভাজিকা বলে। বৈশিষ্ট্য: এক হচ্ছে জল বিভাজিকা জলকে বিভিন্ন দিকে পৃথক ধারায় বয়ে যেতে বাধ্য করে এবং তা থেকে নদীর সৃষ্টি হয়। 2 কোনো জলবিভাজিকার 2 পাশে প্রবাহিত নদীর অভিমুখ বিপরীত হয়। উদাহরণ: মধ্য এশিয়ার উচ্চ পার্বত্য অঞ্চল পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা। এরপর দেখো, ওয়াদি কি? সাহারা মরু অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হলে বৃষ্টির জলধারা আটলাস পর্বতের গা বেয়ে নেমে আসে এবং মরুভূমির মধ্যস্থিত নিম্নভূমিতে এসে শেষ হয়ে যায়, কিন্তু তাদের প্রবাহ পথের চিহ্নস্বরূপ শুষ্ক খাতটি পড়ে থাকে। এরূপ শুষ্ক খাতকে ওয়াদি। ওয়াদি একটি আরবি শব্দ যার অর্থ শুষ্ক উপত্যকা, ওয়াদি বলে আর কি। বৈশিষ্ট্য: এক হচ্ছে এগুলি বৃষ্টিপাত হলে সাময়িকভাবে জলপূর্ণ হয়। 2 শুখা সময়ে এইসব শুষ্ক নদী খাতগুলি নুড়ি, বালি ও পলিতে পূর্ণ থাকে। 3 এগুলি অগভীর হয়। 3.3 দেখো, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? বহুবিধ উদ্দেশ্য সাধনের মাধ্যমে নদী উপত্যকার অধিবাসীদের সর্বাঙ্গীন আর্থসামাজিক বিকাশের লক্ষ্যে যে পরিকল্পনায় নদীর গতিপথে বাঁধ ও জলাধার নির্মাণ করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। উদ্দেশ্য: 1 উপত্যকায় সেতু বন্ধন, 2 বন্যা নিয়ন্ত্রণ, 3 জলসেচ, 4 জলবিদ্যুৎ উৎপাদন, 5 জল পরিবহন, 6 মৃত্তিকা ক্ষয় নিবারণ, 7 মৎস্য চাষ, 8 পর্যটনের বিকাশ প্রভৃতি। উদাহরণ: ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো দামোদর উপত্যকা পরিকল্পনা, DBC। এবার সামাজিক বন সৃজন কাকে বলে? সাধারণভাবে অব্যবহৃত ও পতিত জমিতে বন সৃজনের ব্যবস্থাকে বলা হয় সামাজিক বন সৃজন। প্রকৃতপক্ষে জনগণের চাহিদা পূরণের জন্য অরণ্যকে পরিপূর্ণভাবে ব্যবহার করার উদ্দেশ্যে জনগণের সাহায্যে জনগণকে যুক্ত করে যে বন সৃজন করা হয় তাকেই সামাজিক বন সৃজন বলে। উদ্দেশ্য: 1 হচ্ছে জ্বালানির চাহিদা মেটানো, 2 মৃত্তিকার ক্ষয় রোধ ও পরিবেশ দূষণ রোধ, 3 সড়ক পথের উভয় পাশে ছায়া প্রদানকারী বৃক্ষরোপণ, 4 স্থানীয় মানুষের জীবিকার সুযোগ বৃদ্ধি করা প্রভৃতি। উদাহরণ: পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি গ্রামে সামাজিক বন সৃজন প্রকল্প সার্থকভাবে রূপায়িত হয়েছে। এরপর 3.4 দেখো, ভারতীয় কৃষিকাজ জীবিকা সত্তা ভিত্তিক ব্যাখ্যা করো। উত্তর দেখো, ভারতীয় কৃষির মূল বৈশিষ্ট্য হলো এই কৃষিকাজ জীবিকা সত্তা ভিত্তিক। কারণ: 1 ভারতীয় কৃষকরা কেবল নিজেদের প্রয়োজন মেটানোর জন্য বেশিরভাগ ফসল উৎপাদন করে থাকে। 2 কৃষকরা নিজের পরিবার এবং স্থানীয় অঞ্চলের মানুষদের খাদ্যের প্রয়োজন মেটানোর জন্য খাদ্য ফসল উৎপাদনের উপরই অধিক গুরুত্ব প্রদান করে থাকে। 3 কৃষিকাজে উৎপাদিত ফসল অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই কেবল ব্যবহার করা হয়, বিদেশের বাজারে বিক্রি করার মতো উদ্বৃত্ত ফসল বিশেষ থাকে না।
অথবা অর্থকরী ফসল কি? নিজ বা পরিবারের চাহিদা পূরণের জন্য নয়, মূলত বাজারে বিক্রির উদ্দেশ্যে যেসব ফসলের চাষ করা হয় তাদের অর্থকরী ফসল বলে। উদাহরণ: পাট, আখ, কার্পাস, রবার প্রভৃতি। বৈশিষ্ট্য: 1. বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করা হয় বলে এই ফসল বাণিজ্যিক ফসল নামেও পরিচিত। 2. এই ফসল চাষ করে অর্থাগম হয় বলে কৃষকদের অবস্থা সচ্ছল হয়। এরপর দেখো, অনুসারী শিল্প বলতে কি বোঝো? কোনো শিল্প থেকে উৎপন্ন পণ্য বা বস্তুকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে অন্যান্য যে সমস্ত শিল্প গড়ে ওঠে সেই সমস্ত শিল্পকে মূল শিল্পটির অনুসারী শিল্প বলা হয়। উদাহরণ: পেট্রো রাসায়নিক শিল্পে উৎপন্ন পলিথিন, পিভিসি, কৃত্রিম রবার প্রভৃতিকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে গড়ে ওঠা প্লাস্টিক শিল্প, রবার শিল্প প্রভৃতি হল পেট্রো রাসায়নিক শিল্পের অনুসারী শিল্প। বৈশিষ্ট্য: 1. এগুলি মূল শিল্পকেন্দ্রের নিকটে গড়ে ওঠে। 2. এগুলি হলো গৌণ বা দ্বিতীয় স্তরের শিল্প। অথবা তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? মানুষের মেধা নির্ভর যে শিল্পের মাধ্যমে জলবায়ু বিশ্লেষণ, শিক্ষা, ব্যবসায়িক প্রয়োজন প্রভৃতির কারণে কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং পরিমার্জন করা হয় তাকে তথ্য প্রযুক্তি শিল্প বলে। সংশ্লিষ্ট বিষয়সমূহ: 1 হচ্ছে ইন্টারনেট, 2 সফটওয়্যার, 3 কম্পিউটার হার্ডওয়্যার, 4 ই-কমার্স, 5 ইলেকট্রনিক্স সামগ্রী, 6 টেলিকম সরঞ্জাম প্রভৃতি বিষয়গুলি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে সম্পর্কিত। এবার হচ্ছে শিল্পকেন্দ্র। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হলো বেঙ্গালুরু। হায়দ্রাবাদ, চেন্নাই, তিরুবনন্তপুরম, নয়ডা, মুম্বাই, পুনে, কলকাতা প্রভৃতি হলো অন্যান্য উল্লেখযোগ্য তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। এর পরের প্রশ্ন: সেন্সাস শহর কাকে বলে? 1971 সালের আদমশুমারি অনুসারে ভারতের যে জনবসতির ন্যূনতম জনসংখ্যা 5,000 জন, জনসংখ্যার ঘনত্ব 400 জন প্রতি বর্গ কিলোমিটার এবং মোট কর্মক্ষম পুরুষ জনসংখ্যার 75% কৃষিকাজ ছাড়া অন্যান্য কাজে নিযুক্ত থাকে সেই জনবসতিকে শহর বলে। 2001 সালের আদমশুমারে এই ধরনের শহরকে সেন্সাস শহর হিসেবে অভিহিত করা হয়েছে। এরপরে আদমশুমারি কাকে বলে? আদম কথাটির অর্থ হলো মানুষ এবং শুমারি কথাটির অর্থ হলো গণনা। সুতরাং জনগণনা এবং সেই সংক্রান্ত অন্যান্য কর্মসূচিকে আদমশুমারি বলা হয়। প্রকৃতপক্ষে কোনো একটি ভৌগোলিক অঞ্চলে বা দেশে নির্দিষ্ট সময়ন্ত জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন তথ্য, মোট জনসংখ্যা, নারী পুরুষ সংখ্যা, শিক্ষার হার, জন্ম মৃত্যু হার, জাতিগত, ধর্মগত, ভাষাগত জনসংখ্যা ইত্যাদি সংগ্রহ করা এবং সংরক্ষণ করার পদ্ধতি আদমশুমারি বা সেন্সাস নামে পরিচিত। ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়। ভারতে প্রথম সেন্সাস শুরু হয় 1871 খ্রিস্টাব্দে এবং সর্বশেষ 15তম সেন্সাস হয় 2011 খ্রিস্টাব্দে। এরপর দেখো, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 3 গুণ 4 12 নাম্বার থাকবে। 4.1 রস্যই মাতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। অথবা আরেকটা প্রশ্ন থাকবে, হিমবাহে সৃষ্ট ফাটলগুলি পর্বতারোহণে বাধা সৃষ্টি করে, ব্যাখ্যা করো। প্রথমে দেখো, রস্যই মাতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্যগুলি হলো। পার্থক্যের বিষয়: রস্যই মাতানে ড্রামলিন ভাবে লিখবে। আকৃতি হচ্ছে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট উঁচু ঢিবিন্যাস শিল্প, এই শিলাস্তূপ হলো রসে মতানে, শিলাস্তূপ হলো রসে মতানে। আর হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপ হলো ড্রামলিন। অবস্থান: রসে মাতানে সাধারণত এককভাবে অবস্থান করে আর ড্রামলিন, অসংখ্য ড্রামলিন একসঙ্গে গোষ্ঠীবদ্ধভাবে অবস্থান করে। প্রকৃতির দেখে পার্থক্য বিষয় প্রকৃতি: এটি একটি কঠিন শিলাগঠিত ভূমিরূপ, এটা রসে মাতানে। আর ড্রামলিন এটি একটি নুড়ি গ্রাভেল পলিগঠিত ভূমিরূপ। আর বিশেষ বৈশিষ্ট্য: রসে মাতানের ক্ষেত্রে এর হিমবাহের দিকটি মসৃণ এবং বিপরীত দিকটি অমসৃণ। আর ড্রামলিনের ক্ষেত্রে এর হিমবাহ প্রবাহের দিকটি অমসৃণ এবং বিপরীত দিকটি মসৃণ। এরপর আরেকটা প্রশ্ন দেখো, হিমবাহ সৃষ্ট ফাটলগুলি পর্বতারোহণে বাধা সৃষ্টি করে। এটার ব্যাখ্যা: যেটা উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ অধ্যুষিত এলাকায় হিমবাহের মধ্যে সৃষ্ট বার্কসুন, ক্লেভাস, র্যানক্লাফট প্রভৃতি ফাটলের জন্য পর্বতারোহণের সমস্যার সৃষ্টি হয়। যেমন বরফাবৃত পর্বতগাত্র হিমবাহের মধ্যে সৃষ্ট ফাটল বা বার্কসুনগুলি গভীরতা 10 থেকে 100 মিটার, শীতকালে হালকা বরফের স্তর দ্বারা আবৃত থাকে। ফলে
পর্বত আরোহীরা সহজে এগুলির অবস্থান নির্ণয় করতে না পারায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে, এমনকি মৃত্যু পর্যন্ত হয়। তাই বার্সুনগুলিকে মৃত্যুফাঁদ বলা হয়। 2 নম্বর দেখো, বিভিন্ন অংশের অসম গতিবেগের কারণে হিমবাহের পৃষ্ঠদেশে বহু আড়াআড়ি ও অনুদৈর্ঘ্য ফাটল বা ক্লেভাস তৈরি হয়। এগুলিও হালকা বরফের আস্তরণ দ্বারা ঢাকা থাকে বলে পর্বতারোহণের সমস্যার সৃষ্টি করে। এগুলির জন্য পর্বতারোহীদের ঘন ঘন পথ পরিবর্তন করতে হয়। 3 নম্বর পয়েন্ট, বার্সুন সৃষ্টির পরবর্তী পর্যায়ে হিমবাহ ও সার্কের মস্তক প্রাচীরের শিলাস্তরের মধ্যে ফাটল বা র্যানক্লাফট সৃষ্টি হয়। গভীর এই র্যানক্লাফটগুলি অবস্থান পর্বতারোহীদের শৃঙ্গ জয় করার পথে সমস্যার সৃষ্টি করে। পরের প্রশ্ন দেখো, নদীর গতিপথে জলপ্রপাত সৃষ্টির কারণগুলি লেখো। উত্তর, নদীর গতিপথে কোনো কারণে হঠাৎ খাড়া ভূমিঢালের সৃষ্টি হলে নদীর জল প্রবল বেগে ঢাল বেয়ে নিচে নেমে আসে, একে জলপ্রপাত বলে। নদী গতিপথে নানা কারণে এই খাড়া ঢাল তথা জলপ্রপাত সৃষ্টি হতে পারে। যেমন এক হচ্ছে কঠিন ও কোমল শিলার অসমক্ষয়। নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা অনুভূমিক উল্লম্ব বা তির্যকভাবে অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা দ্রুত ক্ষয় পেয়ে নিচু হয়ে যায়। এর ফলে খাড়া ঢাল সৃষ্টি হয় এবং জলপ্রপাত গড়ে ওঠে। যেমন নায়াগ্রা জলপ্রপাত এই কারণে গড়ে উঠেছে। 2, চ্যুতির সৃষ্টি। নদীর গতিপথে চ্যুতির কারণে শিলার উল্লম্ব স্থানচ্যুতি ঘটে। এর ফলে খাড়া ভূমিঢালের সৃষ্টি হয় এবং জলপ্রপাত গড়ে ওঠে। যেমন জাম্বেসি নদীর ভিক্টোরিয়া জলপ্রপাত এই কারণে গড়ে উঠেছে। 3 নম্বর, ঝুলন্ত উপত্যকার মধ্যে দিয়ে নদী প্রবাহ। হিমবাহ সৃষ্ট ঝুলন্ত উপত্যকার মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাত সৃষ্টি হয়। যেমন ভারতে লাদাখের পার্ক ডাক জলপ্রপাত এই কারণে সৃষ্টি হয়েছে। 4 হচ্ছে নিক পয়েন্টের অবস্থান। নদী উপত্যকার মধ্যে আবার উপত্যকার সৃষ্টি হলে উভয় উপত্যকার সংযোগস্থলে নিক পয়েন্ট সৃষ্টি হয়। এই নিক পয়েন্টের ভূমিঢালের পরিবর্তন হয় বলে জলপ্রপাত সৃষ্টি হয়। যেমন নর্মদা নদীর ধোয়াধা জলপ্রপাত এই কারণে সৃষ্টি হয়েছে। অথবা মরু অঞ্চলে আরেকটা প্রশ্ন দেখো, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? উত্তর, মরু অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য দেখা যায় কারণগুলি হলো, এক হচ্ছে যান্ত্রিক আবহবিকার। দৈনিক উষ্ণতার তারতম্য মরু অঞ্চলে অধিক হয়, যান্ত্রিক আবহবিকার অধিক পরিমাণে ঘটে। ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হয়, যা প্রবল বায়ুপ্রবাহের দ্বারা সহজে অপসারিত হয়। 2, স্বল্প বৃষ্টিপাত। মরু অঞ্চলে বৃষ্টিপাত কম হয়, উদ্ভিদ জন্মাতে পারে না বলে বায়ুপ্রবাহ বাধাহীনভাবে প্রবল বেগে প্রবাহিত হয়। ফলে মরু অঞ্চলেই বায়ুর কাজ অধিক। 3 নম্বর, উন্মুক্ত শিথিল মৃত্তিকা। উদ্ভিদের আবরণ না থাকায় মরু অঞ্চলে মৃত্তিকা উন্মুক্ত ও আলগা থাকে, ফলে বায়ুর কাজ মরু অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। এরপরের প্রশ্ন, ভারতে পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? উত্তর, ভারতে পশ্চিম বাহিনী প্রধান নদী দুটি হলো নর্মদা ও তাপ্তি। এই নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি। কারণগুলি হলো, এক, নদীর বোঝার পরিমাণ কম। পশ্চিম বাহিনী নদীগুলি কঠিন আগ্নেয়শিলা ও রূপান্তরিত শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হয়, ক্ষয়কাজ বিশেষ হয় না। ফলে নদীগুলিতে বোঝা বা পলির পরিমাণ কম। 2, নদীর তীব্র জলপ্রবাহ। নদীগুলি সংকীর্ণ খাড়া ঢালযুক্ত গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, নদীগুলির জলস্রোতের বেগ বেশি। 3, সংকীর্ণ খাড়া ঢালযুক্ত মহিষোপান। নদীগুলি আরব সাগরে যে স্থানে এসে পতিত হয়েছে সেখানে মহিষোপানের ঢাল ও গভীরতা বেশি। 4, সামুদ্রিক জলোচ্ছ্বাস। আরব সাগরে অধিক সংখ্যায় ঘূর্ণবাত তৈরি হয়, সামুদ্রিক জলোচ্ছ্বাসের পরিমাণও বেশি। এই সমস্ত কারণে নদীবাহিত পলি সঞ্চিত হয়ে এখানে বদ্বীপ গড়ে উঠতে পারে না। এরপরে প্রশ্ন দেখো, ভারতে অরণ্য সংরক্ষণে 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো। উত্তর, ভারতে অরণ্য সংরক্ষণের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 3টি প্রধান উপায় সম্পর্কে এখানে আলোচনা করা হলো। এক হচ্ছে বন সৃজন। নতুনভাবে বন সৃজনের জন্য বন মহোৎসব, সামাজিক বন সৃজন, কৃষি বন সৃজন প্রভৃতির মতো পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী নিয়মিতভাবে অব্যবহৃত ও পতিত জমিতে বন সৃজন চলছে। 2, পশুচারণ নিয়ন্ত্রণ। অতিরিক্ত পশুচারণের কারণে সবুজের যে আস্তরণ নষ্ট হয়ে যায় তা রক্ষার জন্য পশুচারণ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হয়েছে। 3, কীটপতঙ্গ দাবানল প্রতিরোধ। কীটপতঙ্গ দাবানলের কারণে বনভূমি যাতে ধ্বংস না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়।
আর সেই কারণে বনভূমিকে বৈজ্ঞানিকভাবে সংরক্ষণের উদ্দেশ্যে উত্তরাখণ্ডের দেরাদুনে কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার গড়ে উঠেছে। এরপরে প্রশ্ন, ভারতের জনবন্টনে ভূপ্রকৃতির প্রভাব ব্যাখ্যা করো। উত্তর, ভারতের জনঘনত্বের তারতম্যের একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হল ভূপ্রকৃতি। ভূপ্রকৃতির তারতম্যের কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে জনঘনত্বের তারতম্য লক্ষ্য করা যায়। যেমন এক হচ্ছে পার্বত্য অঞ্চল, হিমালয়, বিন্দা, সাতপুরা, পশ্চিমঘাট, নীলগিরি, উত্তর পূর্ব ভারতের মতো পার্বত্য অঞ্চলগুলিতে বন্ধুর ভূপ্রকৃতির কারণে কৃষি, শিল্প, পরিবহন প্রভৃতি বিকাশ লাভ না করায় জনঘনত্ব কম। 2 নদী অববাহিকা সমভূমি, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র অববাহিকা, মহানদী, কাবেরী প্রভৃতি নদী অববাহিকার সমভূমিগুলি কৃষি, শিল্প, পরিবহন প্রভৃতি উন্নত হয় অত্যন্ত ঘনবসতিপূর্ণ। 3 উপকূলীয় সমভূমি, পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমি কৃষি, বাণিজ্য, বন্দর, ব্যবসা, মৎস্য শিকার প্রভৃতির উপযোগী বলে ঘনবসতিপূর্ণ। 4 মালভূমি অঞ্চল, মালভূমি অঞ্চল জনবসতি স্থাপনের উপযোগী না হলেও ছোটনাগপুর মালভূমি অঞ্চলে খনিজ সম্পদের প্রাচুর্যতার কারণে খনিজ ভিত্তিক শিল্প বিকাশ লাভ করেছে, তাই এই অঞ্চলে জনঘনত্ব বেশি। পরে প্রশ্ন দেখো, আধুনিক যোগাযোগ ব্যবস্থা 3টি গুরুত্ব লেখো। উত্তর, বর্তমানে আধুনিক যোগাযোগ ব্যবস্থা ভারতের অর্থনৈতিক ও সামাজিক উন্নতি এবং বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলির এরূপ 3টি গুরুত্ব হলো। এক হচ্ছে প্রাকৃতিক সম্পদ আহরণ। বর্তমানে ভারতের প্রাকৃতিক সম্পদের খোঁজে কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রিত রিমোট সেন্সিং পদ্ধতির সাহায্য নেওয়া হচ্ছে। রিমোট সেন্সিং পদ্ধতিতে প্রাকৃতিক সম্পদের সঠিক অবস্থান জানা যায় এবং সেগুলি সহজে আহরণ করা যায়। 2 নম্বর পয়েন্ট, আবহাওয়ার পূর্বাভাস দান। বর্তমানে কৃত্রিম উপগ্রহ দ্বারা প্রেরিত উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে সহজেই মেঘ, বৃষ্টিপাত, ঝড়ঝঞ্ঝা, বায়ুপ্রবাহ, উষ্ণতা, সূর্যালোক প্রভৃতি আবহাওয়ার বিভিন্ন অবস্থা সম্পর্কে পূর্বাভাস পাওয়া যায়। 3 ব্যবসা বাণিজ্যের প্রসার। আধুনিক কম্পিউটার নির্ভর যোগাযোগ ব্যবস্থা তথা ইন্টারনেটের মাধ্যমে ই-কমার্স পদ্ধতিতে পৃথিবী জুড়ে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। এরপরে প্রশ্ন দেখো, ভারতে পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্রগুলি বন্দর কেন্দ্রিক হওয়ার কারণ ব্যাখ্যা করো। উত্তর দেখো, ভারতে পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্রগুলি অধিকাংশ বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এর কারণগুলি হলো, 1 তৈল শোধনাগারের অবস্থান। ভারতের বেশিরভাগ খনিজ তেল আরব সাগর ও বঙ্গোপসাগরের অগভীর মহীসোপান অঞ্চল থেকে উত্তোলিত হয়। সেই কারণে ভারতের অধিকাংশ তৈল শোধনাগার উপকূলীয় অবস্থানে গড়ে উঠেছে। আর তাই তৈল শোধনাগারগুলি থেকে কাঁচামাল পাওয়ার সুবিধার জন্য পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্রগুলি উপকূলীয় অবস্থানে বন্দরের নিকট গড়ে উঠেছে। 2 আমদানিকৃত কাঁচামাল। ভারত খনিজ তেল উত্তোলনে স্বয়ম্বর না হয় মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে অপরিশোধিত খনিজ তেল ও পেট্রো রাসায়নিক শিল্পের কাঁচামাল আমদানি করে। তাই কাঁচামাল পাওয়ার সুবিধার জন্য ভারতের অধিকাংশ পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র বন্দরের নিকট গড়ে উঠেছে। 3 আমদানি রপ্তানির সুবিধার জন্য পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্রগুলি বন্দরের নিকট গড়ে উঠেছে। এরপরে প্রশ্ন, দক্ষিণ ভারতে কফি চাষ ভালো হওয়ার কারণগুলি লেখো। উত্তর দেখো, দক্ষিণ ভারতে কর্ণাটক, কেরল ও তামিলনাড়ু এই 3টি রাজ্যে কফির চাষ ভালো হয়। এর কারণগুলি হলো, 1 অনুকূল জলবায়ু। এই অঞ্চলের উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু কফি চাষের পক্ষে আদর্শ। এখানকার বার্ষিক গড় 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত। কফি ফল পাকার সময় গড় 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং শুষ্ক আবহাওয়া কফি চাষের পক্ষে সহায়ক। 2 ঢালু পাহাড়ি জমি। 500 থেকে 1500 মিটার উচ্চতাযুক্ত বাবা বুদান, নীলগিরি, কার্ডামম, আনাইমালাই, পালনি, সেভরয় প্রভৃতি পার্বত্য অঞ্চলের ঢালু ভূমিভাগ কফি চাষের পক্ষে অত্যন্ত উপযোগী। 3 মৃত্তিকা। তামিলনাড়ু, নীলগিরি ও কর্ণাটকের বাবা বুদান পার্বত্য অঞ্চলে লাল রঙের জৈব পদার্থযুক্ত নাইট্রোজেন, পটাশ ও লৌহ সমৃদ্ধ মৃত্তিকা কফি চাষের পক্ষে আদর্শ। 4 সুলভ ও দক্ষ শ্রমিক। এখানকার বন্ধুর পার্বত্য অঞ্চল অন্যান্য খাদ্যশস্য উৎপাদনের উপযোগী না হয় কফি চাষে দক্ষ ও সুলভ শ্রমিক পাওয়া যায়। অন্যান্য উন্নত পরিবহন ব্যবস্থা, বন্দরের অবস্থান, পর্যাপ্ত মূলধন, বাণিজ্যিক পরিকাঠামো প্রভৃতির কারণে দক্ষিণ ভারতে কফি চাষ ভালো হয়। এরপরে প্রশ্ন, কোন অঞ্চলের উন্নয়নে পরিবহনের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তর, কোন অঞ্চলের উন্নয়নে পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন 1 কৃষির উন্নতি। পরিবহন ব্যবস্থা উন্নত হলে প্রত্যন্ত গ্রামে কৃষকের কাছে উন্নত কৃষি প্রযুক্তি, উচ্চ ফলনশীল বীজ, কৃষি যন্ত্রপাতি, রাসায়নিক সার, কীটনাশক যেমন সহজে পৌঁছে যায়, তেমনি উৎপন্ন কৃষিজ পণ্য সহজে বাজারজাত হয়, ফলে কৃষির উন্নতি হয়।
দু নম্বর পয়েন্ট, শিল্পের উন্নতি। উন্নত ও দ্রুত পরিবহন ব্যবস্থার মাধ্যমে শিল্প কারখানায় কাঁচামাল যেমন অল্প খরচে ও সহজে পৌঁছে যায়, তেমনি উৎপন্ন শিল্পজাত পণ্য সহজে বাজারে প্রেরণ করা যায়। এতে শিল্পের উন্নতি ঘটে। 3, প্রাকৃতিক সম্পদ আহরণ। পরিবহন ব্যবস্থা উন্নত এবং সম্প্রসারিত হলে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং তার বন্টন সহজে করা যায়। এতে অর্থনৈতিক উন্নতি ঘটে। 4, বাণিজ্যিক সম্প্রসারণ। উন্নত সড়কপথ, রেলপথ এবং জলপথে দেশের অভ্যন্তরে যেমন বাণিজ্যের প্রসার ঘটে, তেমনি জলপথ পরিবহনের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হয়। এছাড়াও গ্রামের উন্নতি, কর্মসংস্থান ও জাতীয় আয় বৃদ্ধি, দেশের সার্বিক উন্নয়ন প্রভৃতির মাধ্যমে পরিবহন ব্যবস্থা কোনো স্তরের উন্নয়ন ঘটিয়ে থাকে। এরপর দেখো, পূর্বঘাট ও পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লেখো। পার্থক্যের বিষয় পূর্বঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা। প্রথমে প্রকৃতি। এই পর্বতমালা প্রকৃতপক্ষে কয়েকটি বিচ্ছিন্ন ক্ষয়জাত পর্বতের সমষ্টি, আর পশ্চিমঘাট পর্বতমালা, এই পর্বতমালা প্রকৃতপক্ষে একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত। অবস্থান, এটি পূর্ব উপকূলে বঙ্গোপসাগর থেকে কিছুটা দূরে অবস্থান করছে, আর পশ্চিমঘাট পর্বতমালা এটি পশ্চিম উপকূলে আরব সাগরের একেবারে তীর থেকে খাড়া উত্থিত হয়েছে। ভূমির ঢাল, এই পর্বতমালার দুই পাশের ঢাল মৃদু, আর পশ্চিমঘাট পর্বতমালা, এই পর্বতমালার পূর্ব দিকের ঢাল মৃদু এবং পশ্চিম দিকের ঢাল খাড়া। উচ্চতা, পূর্বঘাটের উচ্চতা অপেক্ষাকৃত কম, প্রায় 600 মিটার, আর পশ্চিমঘাটের উচ্চতা অপেক্ষাকৃত বেশি, প্রায় 1000 মিটার। আজকে এ পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।